ভারতের পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এমন এক এলাকা আছে যাকে প্রথম দেখায় গ্রাম বলে মনেই হয় না। প্রায় 2000 কিলোমিটার বিস্তীর্ণ এই পাহাড়ি এলাকার প্রত্যেক ধাপে আছে তার অনন্য সৌন্দর্য। কোথাও ঢালের গা জুড়ে চা বাগান, কোথাও বা ঝাউ গাছ ও শিংকোনার ছায়া। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা কমলার বাগান যেন দূর থেকে পাহারা দিচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এমন একটা জায়গা যা এক নজরে ধরা পড়ে না। এটা হলো উত্তরবঙ্গের কালিম্পং জেলার একটা ছোট্ট অঞ্চল, শিটং। শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার পাহাড়ের ভেতরে ঢুকে পড়া এক টুকরো এলাকা, যেখানে না কোনো ট্রেন আসে, না কোনো বাসের ভিড় থামে। পাহাড়ের দুর্গম পথটাই তখন গাড়িতে সহজ হয়ে যায়। কিন্তু আমি এসেছি একটু অন্যভাবে। শহরের কোলাহল থেকে একেবারে অন্য স্বাদ ও গন্ধ নিয়ে শিটংয়ে আমার দুদিনের ঠিকানা। এই হোমস্টের একটা জিনিস খুব ভালো লাগছে, চারপাশে একদম পাহাড়ের ভেতরে থাকার ফিল, আর এখান থেকে পুরো ভ্যালিটা সুন্দর দেখা যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতেই পাহাড়ের সকালটা আস্তে আস্তে সামনে ধরা দিচ্ছিল। কাপের ভেতরের এই চা ঠিক এই ঢালেই কেউ এখন তাকে তৈরি করছে ধীরে ধীরে। দূরে কয়েকজন চা শ্রমিকের হাতে একটা আলাদা ছন্দ চোখে পড়তেই কৌতূহলটা আর ধরে রাখা গেল না। চায়ের স্বাদটা বুঝতে একেবারে চা বাগানের ভেতরেই ঢুকে পড়লাম। पूरा बकेट भरना पड़ेगा? हाँ, ये पूरा भरना पड़ेगा। अच्छा, ये जो एकदम नया वाला पत्ता है वैसे उसको ही उठाना पड़ता है? ये ना ला पत्ती है ना, हाँ, सब उठाना पड़ेगा। और ये पूरा आपको अभी पूरा कंप्लीट करना पड़ेगा? कंप्लीट आप शाम तक देखेंगे कितना कंप्लीट हो जाएगा। और खाना वाना बीच में खाना वाना लेके आए हैं? लेके आए हाँ, लंच टाइम। लंच टाइम। যে চা তুলছে যে বাকেটগুলো, এই বাকেটগুলোকে বলা হয় ডোকো। আর এখানে টোটাল 4 জন এখন কাজ করছে। চা বাগানটা বিশাল বড়, সুন্দর একটা বিরাট বড় চা বাগান। আর যে হোমস্টেটা আছে সেই হোমস্টের মালিকেরই চা বাগান এটা। ওনারা যে কাজ করছে এখানে সারাটা দিনই পুরো কাজ করবে। বাড়ির থেকে টিফিন নিয়ে আসে, খাবার দাবার রেডি করে নিয়ে আসে, খাবার দাবার সেরে এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করবে। এবং এই পুরো বাকেটটা কিন্তু তাদেরকে পুরো ভরতে হবে। যে যতটা বাকেট যতটা ভরতে পারবে, যতটা ওয়েট হবে সেই ওয়েটের উপর বেস করে ওনাদেরকে পেমেন্ট করা হয় আর কি, এই চা তোলার জন্য। খাটনির কাজ, মানে আমি নিজেকে ভাবলাম একবার যে আমি করতে পারবো কি না। আমার দ্বারা তো এসব কাজ সম্ভব না। শিটং কোনো একক বসতি নয়, এটা পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা একাধিক ছোট ছোট জনপদ, যাদের মাঝে কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, কোনো স্পষ্ট শুরু বা শেষ নেই। এখানে ঢুকলেই রাস্তা কখনো নিচে নামে, কখনো আবার হঠাৎ করেই উপরের দিকে উঠে যায়। এই অনিয়মিত পথ চলাতেই ধীরে ধীরে বোঝা যায় এই পাহাড়টা সাধারণ নিয়মে চলে না। এই রাস্তা দিয়ে চলতে চলতে একটা অদ্ভুত জিনিস ফলো করছি। এই পাহাড়ের ল্যান্ডস্কেপটা ক্ষণিক ক্ষণিকে বদলে যাচ্ছে। কিছুক্ষণ আগে পুরো খোলা আকাশ পরিষ্কার ছিল, এখন হঠাৎ দেখুন পুরো পুরো মেঘে ঢেকে গেছে। আমরা মানে পাহাড়ের টপে যেহেতু রয়েছি, পুরো মেঘে ঢেকে গেছে, চারদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। মহলদিরামের চা বাগানটা এখানে রয়েছে, এই জায়গাটা দিয়ে পুরো কুয়াশা, কুয়াশা বলবো না, এটা অ্যাকচুয়ালি মেঘ। পাহাড়ের টপে মেঘে আমরা পুরো আটকে আছি।
এই শিটং 3টি আলাদা অংশে ছড়িয়ে আছে, শিটং 1, শিটং 2 আর শিটং 3। উচ্চতার তারতম্য আর পাহাড়ের ঢাল এই 3টি অংশকে ধীরে ধীরে আলাদা করেছে। কোথাও পাহাড়ের গা জুড়ে বসতি, কোথাও গভীর অরণ্য, আবার কোথাও উপত্যকার দিকে নেমে যাওয়া গ্রাম। এই উপরের দিকে যে অংশগুলো আছে, যেমন গয়ালতোর, থাম বা মানা, এই সমস্ত জায়গাগুলো শিটং 1-এর আন্ডারে পড়ে। এইসব জায়গাতে বেশিরভাগ হোমস্টেগুলো থাকে, কারণ ট্যুরিস্টরা এখানেই আসা বেশি পছন্দ করে। এখান থেকে সানরাইজ, কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সানসেট এগুলো খুব সুন্দর দেখা যায়। আর এর থেকে একটু নিচের দিকে নামলেই আসে হচ্ছে শিটং 2, যেখানে পাহাড়ের ঢাল কিন্তু অনেকটাই খাড়া, বেশ 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত খাড়া, যেখানে গাড়িগুলো, বাইকগুলো এরমভাবে উপর দিয়ে চলে। আর নিচে পাহাড়টা ধীরে ধীরে নেমে গেছে একেবারে রিয়াং নদীর উপত্যকার দিকে, যেখানে পড়ে মংপু, যোগীঘাটের মতো অঞ্চল। আর এই শিটং 3-র জলবায়ু ও মাটির কারণে এখানে প্রচুর পরিমাণে কমলালেবুর চাষ হয়। শিটং 3-তে এরকম যে পাহাড়ের ঢালে অরেঞ্জ গার্ডেনগুলো থাকে, এগুলো অনেক পরিবারের প্রধান জীবিকা হয়ে থাকে। এই পাহাড়ে মানুষ জানে একটা জিনিসের উপর সবকিছু ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ, তাই শিটংয়ের পাহাড়ে একসাথে অনেক রকমের কাজের ছাপ দেখা যায়। শিটংকে অনেকেই অরেঞ্জ ভিলেজ নামে চেনে। এই শিটং জুড়ে প্রচুর পরিমাণে অরেঞ্জের গাছ, মানে কমলা লেবুর বাগান রয়েছে, এবং প্রচুর ফ্যামিলির প্রধান জীবিকাই হচ্ছে এই অরেঞ্জ মানে কমলা লেবু চাষ করা। আমার পিছনে পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কমলা লেবু গাছ। এখন সিজনের টাইম না, অক্টোবর থেকে ডিসেম্বর হচ্ছে সিজন, আর সেই টাইমে এই গাছে প্রচুর ফলন হয়। এখানে অনেক গাছ কলম করাও রয়েছে নতুন গাছের চারা বানানোর জন্য, আর পুরো কমলালেবু ভরে থাকে, এখানে প্রচুর গাছ রয়েছে। আর এই কমলালেবুগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়েছে দার্জিলিং ম্যান্ডারিন, মানে আমরা দার্জিলিংয়ের কমলালেবু বলতে যেটা বুঝি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই শিটং থেকেই আমরা পাই। আর এই যে কমলালেবুর বাগানটা, এটা কিন্তু কোনো বড় বাগান বা কিছু না, এটা অ্যাকচুয়ালি একজনের প্রাইভেট প্রপার্টি। তো তার সাথেও আমরা একটু কথা বলবো, দেখি কিছু ইনফরমেশন পাই কিনা। চলুন। ये बागान पूरा आपका है? पेड़ ऑरेंज का पेड़ है ना ये? हाँ। ये कौन सा सीजन में मतलब ऑरेंज होता है? ये आपको अक्टूबर से शुरू होगा, अक्टूबर से। अक्टूबर नवंबर और ये अच्छा दिसंबर सब खत्म होगा, सब आप सेल कर देते हैं दिसंबर? सेल हो जाता है। ये आपका कितना बड़ा जंगल है, मतलब ये पूरा ही आपका है, ये जितना है? हाँ पूरा ये सब दिखाई दिया ओह, हमारा है। बहुत बढ़िया। अक्टूबर में आना पड़ेगा ये ऑरेंज देखने खाने के को लिए। भी मिलेगा। अच्छा अच्छा। পাহাড়ের জীবন কখনোই পুরোপুরি নিশ্চিত নয়। কোনো বছর আবহাওয়া বদলে যায়, কোনো বছর ফলন কম হয়। এই কারণেই এই পাহাড়ে মানুষ শিখে নিয়েছে একটা ফসলের উপর সব কিছু নির্ভর করে রাখা যায় না। আপনারা যতই ভালো ভালো জায়গায় ভালো ভালো হোমস্টে থাকুন না কেন, এই শিটংয়ে এসে বা এই পাহাড়ি জায়গায় এসে এরকম ওয়েদারের মধ্যে আপনারা যদি এখানকার চাটা টেস্ট না করেন, তাহলে কিন্তু এখানে আসাটাই বৃথা। এখানকার চায়ের যে টেস্ট, সেটা কিন্তু আপনার বাড়িতে বসে আপনারা সেই টেস্ট পাবেন না। আমিও সেই জন্য একটা চা নিয়ে নিয়েছি এখানে। এখানে ছোট্ট দোকানে আছি, আন্টি ওখানে খাবার বানাচ্ছে, রুটি বানাচ্ছে, চা বানালো আমাদের জন্য। তো আমি একটা চা খাচ্ছি। চায়ের কালারটাই অদ্ভুত রকমের, দারুণ সুন্দর। চায়ের টেস্টটাই অন্যরকম এখানে, মানে এই চাটা আমাদের ওখানে খুঁজতে হবে কোথায় ভালো পাওয়া যায়। भैया यहाँ से जोगीघाट कितना दूर है? कोई घर तो जब दूर नहीं है, और ये जो अहोलदिरा व्यू पॉइंट? हम लड़ा लगेगा 25 मिनट। आपके यहाँ पे गैस पे खाना पकाना नहीं होता है? गैस में है। अच्छा, वो मिट्टी का चूल्हा है।
লোকালি ভাষায় এটাকে টাইপো বলে, এটা অ্যাকচুয়ালি চিকেন টাইপো। মোমোটা ঠিক যেরকমভাবে প্রিপেয়ার হয় সেরকমই প্রিপারেশন, খালি সাইজটা বড়। আন্টির কাছ থেকে এটা আমি কাটিয়ে নিলাম 4 টুকরো করে, এবার এটাই খাবো। এটা পুরো মোমোর মতোই প্রিপারেশনটা একদম। চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, টেস্ট কিন্তু দারুণ। এই পাহাড়ি লোকাল খাবারগুলো কিন্তু টেস্ট না করলে এই পাহাড়ে আসার মজাটাই থাকে না। এটা একটা স্যুপ, দারুণ দারুণ। এই গাছগুলো দেখতে সাধারণ মনে হলো, এর একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। এই গাছগুলোকে বলা হচ্ছে সিংকোনা গাছ। ব্রিটিশ সময়ের থেকে এই গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করা হতো, যে কুইনাইন ম্যালেরিয়া রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ ছিল। আর এই কারণেই শিটংয়ের এই পাহাড়ে প্রচুর পরিমাণে সিংকোনা গাছ তখন থেকে রোপণ করা হয়েছিল এবং সেটা চাষবাস করা হয় সেই সময়কাল থেকে। প্রথম দেখায় শিটংয়ের জঙ্গলগুলো শান্ত মনে হয়। পাহাড়ের ঢাল জুড়ে গাছের সারি নীরবে দাঁড়িয়ে থাকে, কিন্তু একটু সময় কাটলেই বোঝা যায় এই নীরবতা আসলে থেমে থাকা নয়। কখনো ডাল নড়ে ওঠে, কখনো দূরের অরণ্য থেকে ভেসে আসে অজানা শব্দ। এই পাহাড়ি জঙ্গলগুলো নির্জন নয়, এগুলো এখনো জীবনের চলাচলে ভরা। শিটংয়ের এই জঙ্গলগুলো বায়োডাইভার্সিটির জন্য খুবই বিখ্যাত, কারণ এখানে প্রচুর পরিমাণে বার্ড ওয়াচাররা আসেন। কারণ এখানে বিভিন্ন এলাকায় হিমালয়ান বার্ড স্পিসিস প্রচুর দেখা যায়। এই পুরো পাহাড়ের ল্যান্ডস্কেপ জুড়ে পাইন, সাইপ্রেস আর সিংকোনা গাছ প্রচুর পরিমাণে ভরে ভরে রয়েছে। আর এই অঞ্চলেই রয়েছে একটা বিখ্যাত সিজনাল লেক, যার নাম হচ্ছে নামথিং পোখরি, যেটা এই অঞ্চলের একটা বিরাট গুরুত্বপূর্ণ স্পট। এইভাবে শিটংয়ের পাহাড়ে কয়েক কিলোমিটার পথই পাহাড়ের দৃশ্য, অরণ্যের ঘনত্ব আর প্রকৃতির চরিত্র ধীরে ধীরে বদলে যায়। প্রতিটা বাঁক এই পাহাড়কে আবার নতুন করে দেখায়। আপনারা হয়তো ভাবছেন এটা একটা ভ্যালি বা মাঠ, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি নামথিং পোখরি লেক। বর্ষাকালে এই ভ্যালিতে পুরো জলপৃষ্ঠ থাকে, মানে পুরো জলে ভরা থাকে বর্ষাকালে। এখন তো বর্ষার সিজন না, তাই এই জায়গাটা পুরো মাঠে পরিণত হয়ে ঘাস হয়ে গেছে। আর এই ছোট্ট জায়গাটায় কিন্তু একটা অদ্ভুত ইন্টারেস্টিং ফ্যাক্ট লুকিয়ে আছে। এই নামথিং পোখরিতে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বিরল প্রজাতির একটি প্রাণী, নাম হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার। স্থানীয় ভাষায় যাকে বলা হয় জলগন্ডু। বিজ্ঞানীরা বলে এই প্রাণীগুলো প্রায় 25 থেকে 30 মিলিয়ন বছর পুরনো, মানে ডাইনোসরাসের যুগের এক বংশধর এখনও কিন্তু এখানে বংশবিস্তার করে চলেছে। আরও অবাক করার মতো বিষয় হলো এই নামথিং পোখরি লেক বা ভ্যালি, আপনারা এখন এই মুহূর্তে যেটাই বলেন না কেন, অনেক বছর আগে তৈরি হয়েছিল একটা ভলকানিক ক্র্যাটার থেকে। মানে একসময় এখানে আগ্নেয়গিরির মতো ভূতাত্ত্বিক গঠন এই নামথিং পোখরিতে ছিল, আর আজ সেই জায়গাটায় হয়ে গেছে একটা সুন্দর শান্ত পাহাড়ি লেক। এই কারণেই নামথিং পোখরি শুধু একটা জায়গা নয়, এটা আসলে শিটংয়ের একটা রেয়ার ইকোলজিক্যাল সাইটের মধ্যে থেকে পড়ে। এই কারণেই শিটংয়ের জঙ্গল শুধু একটা দৃশ্য নয়, এটা একটা চলমান ইকোসিস্টেম, যেখানে পাহাড়, বন আর নদী একসাথে মিলেই তৈরি করেছে এই পাহাড়ি জীবনের ছন্দ।
পাহাড়ের ঢাল ধরে রাস্তা যখন নিচের দিকে নামে, জঙ্গল আবার ধীরে ধীরে ঘন হয়ে ওঠে আর অরণ্যের মাঝখান দিয়ে শোনা যায় নদীর শব্দ। এই ব্রিজটার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই রিয়াং নদীর উপরে তৈরি এই যোগীঘাট ব্রিজটা 78 মিটার লম্বা, মংপু ও শিটংকে কানেক্ট করে। শিটংয়ে আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এই ব্রিজটার ডান দিকে রয়েছে হচ্ছে একটা পুরনো ব্রিজের কাঠামো, যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার তৈরি করে দিয়েছিল, কিন্তু সেটা এখন আর অ্যাক্টিভ নেই, একেবারে নষ্ট হয়ে গেছে। আর এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে তার জায়গায়। একদম শিটং থেকে মংপুকে কানেক্ট করার জন্য এটাই হচ্ছে প্রধান যোগাযোগ মাধ্যম। কিন্তু একসময় এই পুরনো ব্রিজটাই কিন্তু ছিল এই পাহাড়ি অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে রিয়াং নদী। ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর জল, এই পাহাড়ি নদীগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। জল খুব পরিষ্কার আর চারপাশে প্রচুর বড় বড় পাথর দিয়ে সাজানো রয়েছে। চলুন একবার নদীর কাছেও যাব, ঘুরে আসি। ব্রিজ থেকে নিচে নামলে এই নদীর একেবারে কাছে যাওয়া যায়। এই পাথরগুলোর উপর দাঁড়িয়ে এই নদীর জলটা যদি একটু হাত দিই, পাহাড়ি জলের অনুভূতি একেবারে ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা এই জল। এই ধরনের জায়গায় এসে দাঁড়ালে বোঝা যায় যে পাহাড়ের জীবনটা এই নদীর উপর কতটা ডিপেন্ডেন্ট। উপরে পাহাড় আর চারপাশটা পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে চলা এই নদী একটা অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করেছে। শিটংয়ের গল্প শুধু বন, নদী আর পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই পাহাড়ের ভেতরে আরো পুরনো একটা ইতিহাস লুকিয়ে আছে। অনেক আগে এই পুরো অঞ্চল ছিল লেপচা জনগোষ্ঠীর ভূমি, যাদেরকে বলা হতো রংপা, মানে পাহাড়ি উপত্যকার মানুষ। আর এই পাহাড়কে তারা চিনত মায়ের ল্যাং নামে, যেন একটা লুকিয়ে থাকা স্বর্গের ভূমি। আর সেই পুরনো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন আজ এখনো দাঁড়িয়ে আছে এখানে। আমি এখন আছি লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটার পিছনে কিন্তু একটা বড় ইতিহাস আছে। এটা শুধু একটা মনেস্ট্রি নয়, আজ থেকে 250-300 বছর আগে এই মনেস্ট্রিটা ছিল একটা রানীর মহল, যেটাকে রানী মহল নামে বলা হতো। কিন্তু আজ সময়ের সাথে সাথে ইতিহাস পাল্টে সেই রানী মহল একটা পুরনো ঐতিহাসিক লেপচা মনেস্ট্রিতে পরিণত হয়েছে। এখানে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি ফিল হয়। একদিকে রাজকীয় ইতিহাস আর এই আধ্যাত্মিক পরিবেশ একই জায়গায় মিশে রয়েছে। শিটংয়ে এসে একটা জিনিস খুব নোটিসেবল, এখানে অন্যান্য পাহাড়ি এলাকার মতো অত ভিড়ভাট্টা নেই, বড় বড় হোটেল বা রিসর্টগুলোও নেই। এখানে বেশিরভাগ ট্যুরিস্টরাই সবাই হোমস্টেতেই থাকা বেশি পছন্দ করে। এই কারণে এখানকার ভিলেজ অ্যাটমসফিয়ারটা এখনও অনেকটা ন্যাচারাল রয়ে গেছে।
আপনি এখানে হাঁটলে দেখবেন এখানকার মানুষরা রোজকার দৈনন্দিন কাজ করছে। কমলা বাগানে কাজ করছে কেউ, কেউ চা বাগানে, কেউ বাড়ির সামনে বসে গল্প করছে। সব কিছুই খুব ধীর ছন্দে চলছে। এই কারণেই শিটং এমন একটা জায়গা যেখানে আপনাকে কেউ থামিয়ে রাখে না, কোনো নির্দিষ্ট অ্যাট্রাকশন আপনাকে টেনে ধরে না। আপনি শুধু হাঁটতে পারেন, পাহাড়ের রাস্তা ধরে এগোতে পারেন, আর ধীরে ধীরে পাহাড়কে চিনতে পারেন। এই নীরব স্বাধীনতাই শিটংয়ের আসল আকর্ষণ। এই জায়গাটা হয়তো বড় কোনো শিক্ষা দেয় না, কিন্তু একটা জিনিস মনে করিয়ে দেয়, এই পাহাড়ের মানুষ প্রকৃতিকে বদলানোর চেষ্টা করেনি, বরং নিজেদের জীবনকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিয়েছে। হয়তো এই কারণেই এই পাহাড় এখনো জীবন্ত। শিটং আমাকে খুব সাধারণ কথা শিখিয়ে যায়। প্রকৃতিকে জয় করার মধ্যে কোনো বড়ত্ব নেই, বরং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে তার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই সবচেয়ে বড় জয়।